আজ তো দেখছি বেশ ভিড় গণেশের মাংসের দোকানে। হবেই না বা কেন? এই বাজারে তো একটাই মাংসের দোকান। আরে ও নগেনদা, আরে নিজে নিজে কি বিড়বিড় করছো শুনি? অনেকদিন বাদে এলে আমার দোকানে, বলো কতখানি মাংস দেবো বলো। আরে গণেশ, আমি আজও মাংস নিতে আসিনি তোমার দোকানে। তাহলে আমার দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছো যে? আমি যে মাংস ছাড়া অন্য কিছু বেচি না সেটা তুমি ভালো করে তো জানো। তাহলে বলো কেন এসেছো আমার দোকানে, বলো বলো বলো। আমি তোমার কাছে একটা অন্য বিষয় নিয়ে এসেছি। তবে ভবিষ্যতের জন্য কম দামে যাতে মাংস পাওয়া যায় তোমার থেকে, সে ব্যবস্থা করে দিতে হবে, তার প্রতিশ্রুতি নিতে এসেছি আর কি। সে না হয় আমি কম করে দাম করব তোমার থেকে, কিন্তু কিসের জন্য তুমি এমন প্রতিশ্রুতি চাইছো বলো তো? বাড়িতে কোনো বড় অনুষ্ঠান আছে নাকি? তুমি ঠিকই ধরেছ। আসলে অবিনাশবাবুর দাওয়াত আছে আমার বাড়িতে, সেই কারণেই আমি তোমাকে আগাম জানাতে এসেছি। মাংসের দাম কিন্তু কম করে ধরতে হবে। বেশ বেশ, এ তো খুব ভালো কথা। তুমি চিন্তা করো না নগেনদা, আমি কম করিয়ে তোমার থেকে মাংসের দাম নেব, ঠিক আছে? হ্যাঁ। মা, আমি উচ্চশিক্ষার জন্য শহরে যেতে চাই। সেখানে হোস্টেলে থেকে বাকি পড়াশোনাটা সমাপ্ত করতে চাই। আহারে, শহরে যেতে চাই বললেই হলো? এখনো এই গ্রাম থেকেই তো অনেক ছেলে মেয়ে উচ্চশিক্ষা অর্জন করছে। কই, তাদের তো শহরে থেকে পড়তে হয়নি। মা, তুমি বুঝছো না, শহরের শিক্ষা ব্যবস্থা অনেকটাই উন্নত মানের। শহরে থেকে যেসব শিক্ষক শিক্ষিকাদের সান্নিধ্য পাবো, সেটা এই গ্রামে পাবো না। রাখ তোর সব অবান্তর কথা। আমি যখন বললুম যে তোর শহরে যাওয়া হবে না, তো হবে না, এখানে থেকেই যা করার করতে হবে। মা, এটা তুমি ঠিক বললে না, কিন্তু আমি আমার পড়াশোনা কোথায় করব তার নির্ণয় আমি নেব, কারণ সেটা আমাকেই করতে হবে। তুমি না বুঝে শুনে উল্টোপাল্টা কথা বলো না তো। খুব বড় বড় কথা হয়েছে তোর, তাই না? বড় হয়ে গেছিস, তাই আমার কথা উল্টো পাল্টা মনে হচ্ছে। ভাবছিস আমি বুঝি কিছুই জানি না? একটা কথা কান খুলে শুনে রাখ, যদি শহরে যাস তাহলে এই বাড়ির দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেটাই বেশ। আমি উচ্চশিক্ষার জন্য শহরেই যাব, এতে আমার চিরদিনের জন্য বাড়ি ছাড়তে হলে ছাড়বই ছাড়বো। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। কি ব্যাপার, মুখে এমন হাসি? দেখে মনে হচ্ছে কোথাও বুঝি দাওয়াত পেয়েছো, তাই মনের আনন্দ মুখের হাসিতে প্রকাশ করছো। বলো না কোথায়, তাহলে আর রান্না বান্না করতে হবে না। আলমারি থেকে ওই ঢাকাইটা বের করি, সেটা না হয় পরে তোমার সাথে দাওয়াত খেতে যাব। আরে ধ্যাত, কি বাজে বকছো? কে বলেছে দাওয়াত খেতে যাবো? তাহলে কি এমন কাজ করেছো যে গাল ভরা হাসি নিয়ে বাড়িতে এলে? আরে কালকে অবিনাশ বাবুকে আমাদের বাড়িতে দাওয়াত করেছি, আর তার সমস্ত ব্যবস্থা আমি করে এসেছি, বুঝলে? ব্যবস্থা না চাই, বড় গলায় যে অবিনাশ বাবুকে দাওয়াত দিয়ে এসেছো, সেই দাওয়াতের রান্না বান্না কে করবে শুনি? তোমার মৃত মা? আরে মাকে এর মধ্যে আনছো কেন? সে তো স্বর্গে সুখে আছেন, দাওয়াতের সমস্ত রান্না তোমাকে করতে হবে। আহা গো, তোমাকেই করতে হবে? মামার বাড়ির আবদার? আমি এত রান্না বান্না করতে পারবো না, বলে দিচ্ছি। লক্ষ্মীটি, রান্না যে তোমাকেই করতে হবে। এই নিজের কাজ নিজে না করলে কে করবে বলো? অনেকদিন ধরে অবিনাশ বাবু আমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলছিলেন, তাই আমি ওনাকে দুপুরে আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে এলাম আর কি। উফ, তুমি পারো বটে, একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতে। লক্ষ্মীটি, অবিনাশ বাবু কালকে আমাদের বাড়ি আসবেন, তুমি খাবারের সমস্ত ব্যবস্থা করে রেখো। বাজারের ব্যাগটা বেশ ভারী হয়ে গেছে, আর হবেই না কেন? আরে এত শাকসবজি নেওয়া হলো যে। আরে পলাশ মনে হচ্ছে ওটা। হ্যাঁ, পলাশই তো। ও পলাশ, কেমন আছো? ও গোপাল কাকু, তুমি? আমি ভালো আছি এক প্রকার। মনে হচ্ছে খুব রেগে আছো, তা কি হয়েছে আমাকে বলো তো। কি আর বলবো, ওই সকাল সকাল মার সাথে কথা কাটাকাটি হয়েছে। মায়ের সাথে কথা কাটাকাটি কেন হলো?
আর বলো না, আমি উচ্চশিক্ষার জন্য শহরে যেতে চাই, মা এ ব্যাপারে আপত্তি জানান। ও তাই বলো, এতে রাগ করবার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গোপাল কাকু, মা আমাকে বলেছে আমি যদি শহরে যাই তাহলে মা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। এই কথাটাই আমার ভীষণ খারাপ লেগেছে, তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। ও তাই বলো, চিন্তা করো না, রাগের মাথায় হয়তো বলেছে। তবে উনি তোমার নিশ্চয়ই ভালো চান, তাই জন্যই শহরে গিয়ে উচ্চশিক্ষা লাভ করবার কথাটা অগ্রাহ্য করেছেন। শহরে গিয়ে পড়াশোনা করতে পারলে আমার একটা ভবিষ্যৎ আছে, সেটা মা কিছুতেই বুঝছে না। উনি একজন বুদ্ধিমতী মহিলা, উনি সব বোঝেন। তোমাকে শহরে না পাঠানোর পেছনে অন্য কারণ হতে পারে। এসব ছোটখাটো কথা নিয়ে রাগ করে বাড়ি ছেড়ে চলে আসতে হয় না। যাও যাও, বাড়ি ফিরে যাও। না গোপাল কাকা, আমি কিছুতেই বাড়ি যাব না। আচ্ছা ঠিক আছে, বাড়ি না হয় যেও না, তবে আমার বাড়িতে যেতে পারো, আশা করি আপত্তি করবে না। না না, কি যে বলো কাকা। তাহলে চলো, আমার বাড়িতেই চলো। অবিনাশবাবু বাড়িতে আছেন? আরে নগেন যে, আরে এসো এসো এসো। আরে বলো, কবে তুমি আমায় তোমার বাড়িতে দাওয়াত খাওয়াচ্ছ? আপনি আমার কাছে দাওয়াত খেতে চেয়েছেন আর আমি সেই আবদার রাখবো না, তা কখনো হতে পারে? আপনার জন্য দাওয়াতের সমস্ত ব্যবস্থা আমি করে ফেলেছি। বেশ বেশ, এ তো খুব ভালো কথা, শুনে আমি খুব খুশি হলাম। তবে দাওয়াত খেতে কবে যাওয়া হবে তোমার বাড়ি শুনি? আগামীকালই আমি আপনার দাওয়াতের ব্যবস্থা করছি, তাই আজকে আপনাকে নেমন্তন্ন করতে এলাম। আমার স্ত্রী সব রান্না বান্না করবে আপনার জন্য। বেশ, আমি আপ্লুত হলাম কথা শুনে। এবার আমার একটি আবদার আছে, যদি মনে কিছু না করো বলতে পারি। এই বলুন বাবু বলুন, আপনার আবদার পূরণ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আমাকে মাংস ভাত খাওয়াতে হবে, এটাই আমার একমাত্র আবদার। হ্যাঁ বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জন্য মাংস ভাত রান্না করবে, সে সকল ব্যবস্থা আমি আজই করে রেখেছি। পলাশ, তুমি মায়ের সাথে আর রাগ করে কথা বলো না, কেমন? ঠিক আছে কাকি। দিদি ভাই, ও দিদি ভাই, দরজা খোলো। পলাশ, তুই সারাটা দিন কোথায় ছিলি? কি খাওয়া দাওয়া করেছিস? তোর চিন্তায় আমার নাওয়া খাওয়া চুল হয়ে গেছে। এত তোর যে তুই আমার সাথে রাগ করে বেরিয়ে গেলি, একবারও আমার কথা ভাবলি না যে মায়ের কি হবে? বাইরে দাঁড়িয়ে সব কথা হবে, ভেতরে ঢুকতে বলবে না? ও, আমারও মাথাটা খারাপ হয়ে গেছে। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। দিদি ভাই, তুমি চিন্তা করো না, ও দুপুর থেকে আমার বাড়িতেই ছিল। পলাশ যখন বেরিয়ে যায়, রাস্তায় তোমার ঠাকুরপোর সাথে দেখা হয়। আচ্ছা, ভালোই হয়েছে, গোপালের সাথেও দেখা হয়েছে। তারপর কোথায় গেল ও বলো তো? গোপাল পলাশের রাগী মুখ দেখে রাগের কারণ জিজ্ঞেস করে। যখন জানতে পারে তুমি ওকে শহরে পড়াশোনা করতে যেতে বারণ করেছো, তাই নিয়ে ও রাগ করেছে আর বাড়ি থেকে বেরিয়ে গেছে, তখন গোপাল ওকে আমাদের বাড়িতে নিয়ে আসে। বেশ ভালো করেছে গোপাল, এটা শুনে অন্তত আমি শান্তি পেলাম যে পলাশ তোমাদের ওখানেই ছিল। পলাশকে আমি আমার ওখানে খাইয়ে দিয়েছি দুপুরবেলায়। আচ্ছা দিদি, বলো তোমার পলাশকে শহরে পাঠাতে আপত্তি কেন? লতা, আসলে আমাদের তো আর্থিক পরিস্থিতি বিশেষ ভালো নেই, তাই ওকে শহরে পাঠিয়ে পড়াবার সামর্থ্য আমার নেই, তাই জন্যই ওকে বলেছিলাম। ওহো, বুঝতে পেরেছি, তুমি ঠিকই বলেছো, শহরে গিয়ে পড়াশোনার খরচ অনেক, শহর এলাকায় থাকবার প্রচুর খরচ, শেষে খরচে কুলোতে না পারলে অসুবিধা আছে। কিন্তু বুঝলি পলাশ, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, মায়ের কথা কিন্তু ফেলনা নয়।
আরে নগেন দা, এসো এসো। হ্যাঁ, কালকে যে বলে গেছিলে আজকে নিশ্চয়ই তোমার বাড়ির দাওয়াতের জন্য আমার কাছ থেকে মাংস নিয়ে যাবে, তাই না? আগে বলো গণেশ, তুমি কি কালকের বাসি মাংস রেখেছো? হ্যাঁ রেখেছি, কিন্তু একটু পচন ধরেছে। তবে আমার সন্দেহ হচ্ছে এই মাংসটা কেউ নেবে কি না। আরে গণেশ, আর কোনো সন্দেহ নেই, এই মাংস আমি নিয়ে যাব। হ্যাঁ, তুমি আমাকে কালকের বাসি মাংস দাও, তবে আমি এর স্বল্প দাম দেবো, কিন্তু বেশি দাম দেবো না। হ্যাঁ বেশ, তাহলে তোমার কথা মতো আমি বাসি মাংস দিয়ে দিচ্ছি। পচা মাংস নিয়ে যে কি করবে সেটা নগেনের বউকে একবার জিজ্ঞাসা করতে হবে তো কথার ফাঁকে। যাই। আরে বৌমা, বাড়িতে আছো নাকি? ও গোপালদা যে, আসুন আসুন, বলুন কোন উদ্দেশ্যে এ বাড়িতে আসা হলো? হ্যাঁ, এই নাও বৌমা গাছের টমেটো, তোমাকে দেবো বলে নিয়ে এলাম। তাই এটা কি বিনামূল্যে দিলে? হ্যাঁ বৌমা, আরে শত হোক আমরা একই গ্রামে থাকি, তাই মাঝে মধ্যে যা ফল সবজি হয় সবাইকে বিনামূল্যে বিতরণ করি। এতে এক অদ্ভুত আনন্দ পাই, বুঝলে? বাহ, বেশ পুণ্যের কাজ করছো তো। হ্যাঁ ওই আর কি। আচ্ছা, বাজারে নগেনকে দেখলাম মাংস কিনতে, বাড়িতে কাউকে দাওয়াতে নেমন্তন্ন করেছো নাকি? হ্যাঁ দাদা, ওই অবিনাশ বাবু আছেন না, ওনাকেই নেমন্তন্ন করা হয়েছে। আজ দুপুরে আসবেন আমাদের বাড়িতে। অনেক দিন ধরে নাকি নগেনের কাছে আবদার করেছিলেন দাওয়াত খাবে বলে, তাই আজ ওনার জন্য দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে। অবিনাশ বাবুকে তো সাবধান করতে হবে, না হলে পচা মাংস খাইয়ে দেবে বেটা। মা, আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর পড়াশোনা করব না। পড়াশোনা বাদ দিয়ে কি করবি শুনি? বরঞ্চ শহরে গিয়ে কোনো কাজের সন্ধান করব। কাজ করতে পারলে অনেক টাকা রোজগার করতে পারবো, এতে আমাদের আর্থিক অবস্থা আবারও ফিরে আসবে আগের মতো। বাহ, এতদিনে তোর সুবুদ্ধি হলো তাহলে পলাশ। আমি ভীষণ খুশি তোর এই চিন্তাধারা দেখে। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে এটা শুনে যে তুই শহরে গিয়ে কাজ করে অনেক টাকা রোজগার করতে চাস। শুধু একবার এখান থেকে পালিয়ে যেতে পারলে আমার স্বপ্ন পূরণ হবে। শহরে কাজ করে টাকা রোজগার করতে পারলে অন্তত ওই টাকা দিয়ে উচ্চ শিক্ষা অর্জন করতে পারবে। শোন পলাশ, আমি তোর এই সিদ্ধান্তে ভীষণ খুশি। তাই ভাবছি একটু মাংস ভাত খেয়ে আমাদের আনন্দকে উপভোগ করে নি দুজন। যা বাবা, বাজারে গিয়ে মাংস নিয়ে আয়, আমি ভালো করে রান্না করে তোকে খাওয়াবো। ওগো, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ শুনি? আর বলো না, আজকে সকালে বাজারে আমি আড়ালে নগেনকে গণেশের মাংসের দোকান থেকে পচা মাংস কিনতে দেখতে পাই। নগেন আবার পচা মাংস কিনে কাকে খাওয়াবে? এমনিতেই সে একটা বজ্জাত ছেলে, মনে মনে কি যে ফন্দি এঁটেছে সেই জানে। আরে আমি ব্যাপারটা জানি, তাই তো যাচ্ছি অবিনাশ বাবুর কাছে। অবিনাশ বাবুর কাছে কেন যাচ্ছ তুমি? উনি ভালো লোক, ওনাকে কেন এসবে জড়াচ্ছ? আরে শোনো তো আগে আমার কথা। এই নগেনকে পচা মাংস কিনতে দেখতে পেয়ে আমার মনে খটকা লাগে, তাই আমি নগেনের বউ নীলিমার কাছে দুটো টমেটো নিয়ে যাই আসল কথাটা বের করবার জন্য। নীলিমার কাছে কিছু জানতে পারলে? আরে হ্যাঁ, আমি টমেটো দুটো কায়দা করে নিয়ে জিজ্ঞেস করলাম যে আমি নগেনকে বাজারে মাংস কিনতে দেখেছি, তা তাদের বাড়িতে কোনো অতিথি আসবে কিনা সেটাও জিজ্ঞেস করলাম। কি বললো নীলিমা? নীলিমা বলল যে অবিনাশ বাবু নাকি অনেক দিন ধরে নগেনের কাছে আবদার করছে যে উনি নাকি তার বাড়িতে দাওয়াত খেতে চায়, তাই কালকে দুপুরে মানে আজকে দুপুরে আর কি ওনার দাওয়াতের ব্যবস্থা করেছে পচা মাংস দিয়ে। হায় ভগবান, সে কি কাণ্ড! নগেনের মতো এত বদমাইশ ছেলে সারা গ্রামে আর কেউ নেই। আমি তাই অবিনাশ বাবুর বাড়ি যাচ্ছি সব ঘটনা ওকে বলবার জন্য, মানে সাবধান করতে হবে তো। আমার কথা শোনো, তোমাকে অবিনাশ বাবুর কাছে যেতে হবে না। এই কি বলছো তুমি? অবিনাশ বাবু একজন ভালো লোক, সে আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তি, তাকে এই বিপদের থেকে আমি বাঁচাবো না সে কি কথা? শত হোক, অবিনাশ বাবু নগেনকে অনেক বেশি বিশ্বাস করে।
তুমি শত বললেও অবিনাশবাবু বিশ্বাস করবেন না তোমার কথা। ওনাকে নিজে থেকে একবার ঠকে শিখতে দাও, তাহলেই উনি বুঝবেন। কথাটা তুমি খারাপ বলনি, কিন্তু আমার মনটা কেন যেন মানতে চাইছে না ওনার মতো একজন সৎ লোককে এভাবে ঠকতে দেখে, মানে তাই আর কি। আসুন আসুন, আমার এই গরিবের ঘরে পায়ের ধুলো দিন। বসুন বসুন। ঠিক আছে বৌমা, আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তুমি তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। আপনার জন্য নীলিমা সকাল সকাল উঠে রান্নার আয়োজন করেছে, কি বলছেন? বাহ, বৌমা তো বেশ কর্মঠ। নগেন, মাংসটা কেমন যেন গন্ধ গন্ধ করছে না? বাবু, আসলে এটা এক ধরনের নতুন প্রকারের মাংস বাজারে এসেছে, তাই আপনার জন্য বিশেষভাবে নিয়ে এসেছি আর কি। মুখে দিয়ে কেমন কেমন যেন লাগছে। আচ্ছা, তোমরা খেতে বসছো না কেন? বসে পড়ো। না, আজকে আমাদের উপবাস, তাই আমরা আজকে কোনো কিচ্ছু মুখে দেবো না, কিচ্ছু না। হ্যাঁ, পচা মাংসকে খাবে? হ্যাঁ, বেশি দাওয়াত দাওয়াত করছিলেন না, এবার ভালো করে পচা মাংস দিয়ে দাওয়াত খান, ঠিক আছে? গণেশদা, তুমি আমাকে আজকে পচা মাংস কেন দিয়েছো বলো? না তো, মাংসটা টাটকা মাংস দিয়েছিলাম তোমাকে। তুমি কি ভেবেছো বলো দেখি? আমি কি এতই বোকা? আজকে মা রান্না করবার সময় বুঝে গেছিল যে মাংসটা পচা, কারণ মাংসর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। গণেশ, তুমি মিথ্যে কথা বলো না। আমি আজকে নিজের কানে শুনেছি নগেনের কথায় তুমি পচা মাংস রেখে দিয়েছিলে আজকে, আর সেটা নগেন বাড়িতে নিয়ে গিয়ে অবিনাশ বাবুকে দাওয়াত খাইয়েছে। আমি নিজের কানে সব কথা শুনেছি, তুমি মিথ্যে বলবে না। দাঁড়াও, আমি গ্রাম শুদ্ধ লোককে জড়ো করে তোমার সব ঘটনা বলে দেব, আর তোমার দোকান এই বাজার থেকে তুলে দেবার ব্যবস্থা করব। দাঁড়াও। এই না ভাই, এমন করো না, তাহলে আমি না খেয়ে মরবো। আমি আর কখনো এমন করবো না, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি। হ্যাঁ, আমার ভুলের জন্য ক্ষমা চাইছি আমি। তোমরা তোমরা আমার দোকান তুলে দিও না। তাহলে চলো আমাদের সাথে অবিনাশ বাবুর কাছে এবং নিজের মুখে সত্যটা বলবে। চলো চলো। আগে হ্যাঁ, আপনারা যা বলবেন তাই করবো। আমি নিজের মুখে অবিনাশ বাবুকে সত্যি কথা বলবো। চলুন 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 চলুন। ও অবিনাশবাবু, আপনি বাইরে বসে আছেন? আপনার কাছে একটি বিষয়ে কথা বলতে এসেছি আমরা। বাবু, আপনার কি শরীর খারাপ? আরে হ্যাঁ রে বাবা, পেটটা ভীষণ কামড়াচ্ছে বাবা। কেন, দুপুরের খাবার কি বেশি খাওয়া হয়েছে নাকি? আজকে নগেনের বাড়িতে দাওয়াত ছিল আমার, সেখানে মাংস খাবার সময় গন্ধ পাচ্ছিলাম, তারপর থেকে না পেটে ব্যথা হতে শুরু করে দিয়েছে গলা। ও বাবা। আসলে আপনি পচা মাংস খেয়েছেন, তাই আপনার পেট ব্যথা করছে। পচা মাংস? হ্যাঁ বাবু, ওই নগেন আপনাকে পচা মাংস খাইয়েছে। আজকে সকালে আমি বাজারে ওকে গণেশের সাথে পচা মাংস রাখবার কথা শুনি। গণেশ মানে নগেন গণেশকে বলছিল কালকের বাসি মাংস যেন ও রেখে দেয়, যেটা ও কম দামে কিনবে আর আপনাকে দাওয়াত খাওয়াবে। গণেশদা আমাকেও পচা মাংস দিয়েছিল। বাড়িতে মা যখন রাঁধতে যায় তখন মাংস থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। আমি সন্ধেবেলায় গণেশদার দোকানে গিয়ে ওনাকে চাপ দিয়ে ধরি, সেই সময় গোপালদার সাথেই ছিল। তাই গণেশকে আমরা সাথে করে এনেছি, ওর মুখে শুনে নিন। হ্যাঁ অবিনাশ বাবু, আমি নগেনদার কথা মতো ওনার জন্য পচা মাংস রেখে দিই। উনি কম দামে আমার থেকে পচা মাংস নিয়ে যান আপনাকে দাওয়াত খাওয়াবে বলে। ওরা এত বড় সাহস আমার সাথে এমন প্রতারণা করলো। তোমরা সকলে আমার সাথে এসো, আমি এক্ষুনি নগেনের বাড়ি যাব। শয়তান, আমি তোকে ঘরে দাওয়াত খেতে চেয়েছি বলে তুই আমাকে পচা মাংস খাইয়েছিস। না না বাবু, আমি 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 সত্যি টাটকা মাংস নিয়ে এসেছিলাম আপনার জন্য, এই একদম টাটকা। গণেশদা আমাদের সাথেই আছে, উনি তো আর মিথ্যে বলবেন না তোমার মতো। গণেশ মিথ্যে বলছে, ও নিজেই আমাকে পচা মাংস দিয়ে এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। নগেনদা, আপনি তো একটা জোচ্চোর বড় মিথ্যাবাদী লোক দেখছি আপনি।
সবাই মিলে ওকে ঠ্যাঙাও, তাহলে সত্যটা স্বীকার করবে। এই না 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 না, আমাকে মারবেন না, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আপনারা ক্ষমা করে দিন। আমি কত করে বললাম তোমাকে বাবুকে পচা মাংস দিও না, তুমি আমার কোনো কথা শুনলে না। ওর হয়ে আমি ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দিন। নগেন, কান খুলে শুনে রাখ, যতদিন আমার পেটের ব্যথা থাকবে ততদিন তোকে কোনো কাজ দেব না। আর বাজারে ঘোষণা করে দাও তোমরা যে আজকের পর থেকে কেউ যাতে পচা মাংস বিক্রি না করে, নইলে তাদেরও বাজার থেকে তোলবার ব্যবস্থা করা হবে।